ও আমার ছোট্ট দাদু ভাই, সোনা বাবা, তুমি কেঁদো না, তোমার ঠাম্মি এক্ষুনি তোমার জন্য দুধের বোতল নিয়ে আসছে। তার হাতে ছিল একটি দুধের বোতল, যাতে তিনি হালকা গরম দুধ ঢালছিলেন। আর মেঝেতে বসেছিল তার ছোট্ট 1 বছরের নাতি অয়ন। সে মেঝেতে গড়াগড়ি খেয়ে কেঁদেই চলেছিল। এদিকে সরলা দেবী তাকে শান্ত করার জন্য বারবার ডাকছিলেন, কিন্তু এই ছোট্ট ঝড়কে থামানো কি এতই সহজ? আহা আমার ছোট্ট বাবু সোনা, এত কাঁদিস না, দেখ তোর ঠাম্মি এক্ষুনি দুধ নিয়ে আসছে, দেখ আমার দুধ তৈরিও হয়ে গেছে। কিন্তু তার আগেই তিনি যখন বোতলে দুধ ঢেলে অয়নের কাছে নিয়ে আসতে যাচ্ছিলেন, তখন হঠাৎ কর্কশ একটি কণ্ঠস্বর বাড়ির নিস্তব্ধতা ছিন্ন করে দেয়। এসব কি হচ্ছে মা? দিন দিন সীমা পেরিয়ে যাচ্ছেন আপনি, একটা কাজও ঠিকমতো করতে পারেন না। আপনার দ্বারা তো কোনো কাজই আজকাল ঠিকমতো হয় না। এ ছিল রীতা, তার পুত্রবধূ। ক্রুদ্ধ স্বরে প্রায় চিৎকার করছিল সে। দ্রুত পায়ে হলঘরে প্রবেশ করে অয়নকে কোলে নিয়ে প্রায় আগুন উগলাচ্ছিল সে। শাশুড়ির দিকে তাকিয়ে যেন মনে হচ্ছিল এক্ষুনি সে তার শাশুড়িকে ভস্ম করে দেবে। কি হয়েছে বৌমা, এমন কি করেছি আমি? সরলা দেবী বিস্ময়ে প্রশ্ন করলেন, তার মুখে এক ধরনের নির্দোষ ভাব। তখনও তার হাতে সেই দুধের বোতল। কি করেছেন এটা আপনি আমাকে জিজ্ঞেস করছেন? আমার ছেলের কি অবস্থা তা আপনি দেখতে পাচ্ছেন না? রীতার স্বর আরও কর্কশ হয়ে উঠল। সে অয়নকে দুলিয়ে দুলিয়ে বলল, দেখুন তো কত নোংরা হয়ে গেছে, জামা কাপড় নোংরা হয়ে গেছে, হাতে পায়ে ধুলো মেখে সমস্ত দেহ তো কাদাতে লুটোপুটি খাচ্ছে। আজ বুঝলাম, আমি না থাকলে আপনি আমার ছেলেকে এইভাবেই যত্ন করেন, তাই না? সরলা দেবীর মুখ মলিন হয়ে গেল। তিনি বললেন, আরে আমি তো শুধু দুধটাই ঢালতে গিয়েছিলাম, বিছানায় বসেছিল এতক্ষণ, কখন যে মাটিতে নেমে এসেছে বুঝতেও পারিনি। আর এভাবে লুটোপুটি খাবে সেটাও আমি খেয়াল করিনি। দেখো বৌমা, আমি তো রান্নাঘরে গেছিলাম ওর জন্য দুধটা নিয়ে আসার জন্য। আর এছাড়া বাচ্চা তো, একটু মাটিতে খেলা করলে কি এমন হবে? তাই বলে আপনি ওকে মাটিতে বসিয়ে দেবেন? কেন একটা চাটাই বিছাতে পারলেন না? শুধু মাটিতে বাচ্চাকে এভাবে বসায় কেউ? রীতা সঙ্গে সঙ্গে উত্তর দিল। তার চোখে মুখে তখনও আগুন ঝলকাচ্ছে। তারপর সে এক কোণে রাখা অয়নের ময়লা কাপড়গুলোর দিকে তাকালো। হে ভগবান, আগে তো অয়নের ছোটোখাটো কাপড়গুলো আপনি ধুয়ে দিতেন, আজ তো সেটাও করেননি। আমি তো বুঝি না আপনি সারাদিন কি করেন বসে বসে ঘরে। সকাল সকাল তো আমি সব কাজ করেই রেখে যাই, তারপর সারাদিন আপনার এত কি কাজ থাকে যে একটা ছোট্ট বাচ্চার দায়িত্ব পালন করতে পারছেন না। রীতার মুখে এমন কটু কথা শুনে সরলা দেবীর হৃদয় যেন ছিঁড়ে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিল। মনে যেন এক তীব্র ঝড় বইতে লাগলো। তিনি বললেন, বৌমা তুমি কি বলছো? জানো না সারাদিন আমাকে কি কি করতে হয়, কত কাজ থাকে ঘরে, তার উপর ছোট্ট বাচ্চা, কখন তার জন্য স্যারেল্যাক বানিয়ে দিই, কখন আবার ডাইপার চেঞ্জ করি, আবার কখনো তাকে ডালিয়া রান্না করে খাওয়াই। সব একা একা সামলানো তো কত কঠিন, সেটা তুমি বুঝতে পারছো না? আচ্ছা দেখো, আমি তো আমার নাতির যত্ন করি, এখন ছোটোখাটো বিষয়ে যদি তুমি এইভাবে কথা বলো তাহলে কিভাবে চলবে বলো? রীতা এক তীক্ষ্ণ দৃষ্টিতে সরলা দেবীর দিকে তাকিয়ে বলল, বেশ হয়েছে মা, আর নাটক করতে হবে না। আমি সব জানি আপনার কত কাজ থাকে। পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কাজের মাসি আছে, সকালের নাস্তা আর তরকারি আমি বানিয়ে যাই। তারপর আপনার আর কি কাজ থাকে? আমার ছেলের অবস্থা তো দেখতেই পাচ্ছি। রীতা একটু অয়নকে দুলিয়ে দেখল। তার মুখে হাতে পায়ে মাটির ছাপ আর দুধের দাগ তখনও স্পষ্ট লেগে রয়েছে। এমন নোংরা জামা পরে আছে, এমন নোংরা অবস্থায় রয়েছে, এমনভাবে থাকলে তো শরীরটাও খারাপ হয়ে যাবে। বাচ্চাটাকে সকালে যে জামা পরিয়ে রেখে গেছিলাম সেই জামাটা এখনও পরে রয়েছে, আপনি কি একটু জামাটাও পাল্টে দিতে পারেননি? সরলা দেবী গভীরভাবে শ্বাস নিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করলেন। বৌমা, সকাল থেকে শরীরটা ভীষণ খারাপ লাগছিল, হালকা জ্বর ছিল, অয়ন আজ খুব বিরক্তও করছিল, তবুও আমি। সরলা দেবীর কথা পূরণ হতে না হতেই রীতা তাকে থামিয়ে দিয়ে বলল,
ব্যাস ব্যাস মা, এত নাটক কেন করছেন? আমি সবই তো দেখতে পাচ্ছি, সবই বুঝতে পারছি। যখন দেখো তখন একটা না একটা অজুহাত আপনার মুখে লেগেই আছে। যদি কাজ করতে না ইচ্ছে হয় তাহলে স্পষ্ট বলে দেবেন, আমি অয়নের জন্য একটা মেড রেখে দেব। বলেই বলেই রীতা অয়নকে সরলা দেবীর হাত থেকে কেড়ে নিল আর তার হাত থেকে দুধের বোতলটাও ছিনিয়ে নিল এবং অয়নকে কোলে নিয়ে দ্রুত পায়ে নিজের ঘরের দিকে চলে গেল। রান্নাঘরে একা দাঁড়িয়ে সরলা দেবীর চোখ ভিজে উঠল। বিষণ্ণ মনে তিনি নিজের ঘরে এলেন এবং বিছানায় বসেই যেন ভেঙে পড়লেন। আজ সকাল থেকেই তার শরীরটা ভালো ছিল না, হালকা জ্বর, শরীরে ব্যথা। তবুও তিনি সারা দিন অয়নের পেছনে ছোটাছুটি করছিলেন। এত কিছু বলার পরেও রীতা একবারও তার শরীরের কথা জিজ্ঞেস করল না। এটা অবশ্য নতুন ছিল না। রীতা এই ব্যবহার তো সরলা দেবীর সঙ্গে রোজ করে, এটা তো রোজকার ব্যাপার। সরলা দেবী যখনই দিনভর কাজের মধ্যে ব্যস্ত থাকেন তখনই অসুস্থ হয়ে পড়েন, কারণ ওনার বয়স হয়েছে। এত বয়সে এখন এই ধকল আর উনি সহ্য করতে পারেন না। কিন্তু রীতা কোনো কিছুতেই কিছু মানতে চায় না। সে বারবার সরলা দেবীকে সব বিষয়ে দোষারোপ করতে থাকে। ওদিকে রীতা নিজের ঘরে ঢুকে অয়নকে কোল থেকে নামিয়ে তার নোংরা জামা কাপড় ছাড়িয়ে দিতে লাগলো এবং তাকে পরিষ্কার করতে লাগলো। রীতার প্রতিটি কাজে যেন সরলা দেবীর উপর তার রাগ উগলে উঠছিল। সে ক্রমাগত মুখে মুখে কিছু একটা বড়বড় করছিল। এদিকে অয়নের দুধের বোতল ধরিয়ে দিয়ে সে তাকে দোলাতে লাগলো। তারপর নিজে বিছানায় বসে ফোন ঘাঁটতে শুরু করলো। এটাই ছিল তার নিত্যদিনের রুটিন। চাকরি থেকে ফিরেই ঘরে পা রাখতে না রাখতেই তার মায়ের ফোন এসে যেত। হ্যালো মা, এই তো বাড়িতে ঢুকলাম। রীতা যখন নিজের মায়ের সঙ্গে কথা বলছিল তখন তার কণ্ঠে ক্লান্তি আর বিরক্তি স্পষ্টভাবে ধরা পড়ছিল। কি বলবো মা, আজ আবারও ওই একই কাণ্ড। আমি যখন বাড়ি এলাম দেখি অয়ন মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। ক্ষুধার্ত হয়ে কাঁদছে আমার বাচ্চাটা। তার উপর জামা কাপড় সব নোংরা। না, বাচ্চার দেখাশোনা এই বাড়িতে হয় না। ভাবছি একটা মেড রেখে দেব। আমার শাশুড়ির দ্বারা এখন না তো ঘরের কাজ হয় আর না তো উনি বাচ্চা সামলাতে পারেন। ওপাশ থেকে তার মা শান্তি দেবীর সঙ্গে সঙ্গে বললেন, আরে এটা তো একেবারে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে রে। কি করবি বল? একবার চাকরি করবি, আবার এসে বাড়ির কাজ করবি, আবার বাচ্চাকেও সামলাতে হবে। কিভাবে চলবে? তোরও তো শরীরটা খারাপ হয়ে যাবে। বুড়িটা সারাদিন বাড়িতে বসে কি করে? নিশ্চয় মোবাইল দেখে বা ঘুমিয়ে কাটায়। বাচ্চার দেখাশোনার দায়িত্ব তো ঠাকুমার উপরই থাকে। ঠাকুমা যদি নিজের বাচ্চাকে নিজের নাতি নাতনিকে না দেখে তাহলে কে দেখবে? রীতা এক দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। সে তার সমস্ত হতাশা মায়ের সামনে উজাড় করে দিল। হ্যাঁ মা, আমি আর কত করব বলো তো? সকালের জলখাবার বানাই, রুটি সবজি বানিয়ে সমস্ত কিছু করে তারপর কাজে যাই। তারপর ছুটির পর বাড়ি ফিরে দেখি বাড়ির এই অবস্থা। এদিকে আমার শাশুড়ি তো দিন রাত অজুহাত দিতে ব্যস্ত থাকে। আজ জ্বর, কালকে মাথা ব্যথা, কাল শরীর খারাপ, এভাবেই ওনার প্রতিদিন নাটক করেই কেটে যায়। শান্তি দেবী শটাম করে উত্তর দিলেন, জ্বর? ব্যাঙের ছাতা, কোনো জ্বর নেই। ও সব ওনার অজুহাত, বাচ্চাটাকে না দেখার অজুহাত, বুঝলি? আমি ঠিক জানি সারাদিন বসে বসে টিভির কাছে সিরিয়াল দেখতে থাকে। এছাড়া আর কি কাজ থাকতে পারে? বাড়িতে তো কাজের লোক এসে সমস্ত কাজ করেই দিয়ে যায়। যাক ছাড়, এত এইসব নিয়ে চিন্তা করিস না। তুই কেন নিজের জীবনটা এইভাবে জ্বালাচ্ছিস? সে তো আরাম আয়েশ করছে আর তুই দুশ্চিন্তায় ভুগছিস। যাকগে বলতো, রবি কবে ফিরছে বাড়িতে? মায়ের কথা শুনে রীতা বলতে লাগলো, কাল রাতে ফোন করেছিল, কাল রাতের মধ্যে বাড়ি ফিরে আসবে। তারপর মা মেয়ের কথোপকথন চলতেই থাকলো ঘন্টার পর ঘন্টা। যে স্কুলে রীতা চাকরি করত সেই স্কুলের ছোট বড় বিভিন্ন ঘটনা, বাড়ির অবস্থা, এমনকি আজ রান্নায় কি কি হয়েছে সব কথাই তার মা শান্তি দেবীকে সে জানাতে লাগলো। আর শান্তি দেবী এইসব খবর শুনে এগুলো তার রক্তের সম্পর্কের আত্মীয়দের মধ্যে ছড়িয়ে দিতে একটুও দেরি করতেন না। আমাদের রীতা কত খাটে, সারা দিন কত কাজ করে, এই কথা তার ফোনে শোনা যেত বারবার।
আত্মীয়দের তিনি বারবার একই কথা বলতেন, আমার মেয়ে সারা দিন চাকরি করে, তারপর বাড়ির সব কাজ করে, আর ওর থেকে ওর শাশুড়ি সব সময় এটা ওটা কাজ করাতেই থাকে, সব সময় পায়ের উপর পা তুলে বসে থাকে। জানি না আমার মেয়েটার জীবনে কতদিন এত কষ্ট লেখা থাকবে। এদিকে সরলা দেবী তখনও বিছানায় শুয়েছিলেন। হাত দিয়ে মাথা চেপে ধরে দেখলেন তার শরীরে এখনও জ্বর রয়েছে। সরলার মায়ের এই সব কথা তার মনের ভিতরে ঢুকে যাচ্ছিল, তার কান অবধি এই সমস্ত কথা পৌঁছাচ্ছিল, কারণ তারা খুব জোরে জোরেই কথা বলছিল। প্রতিবারই তাদের দুজনের কথা তার মন পর্যন্ত নাড়িয়ে দেয়। তাদের কথায় তিনি খুবই কষ্ট পান। তার চোখ ফের সেই ছবিটার দিকে গিয়ে স্থির হয়ে পড়ল, যেখানে তিনি তার ছেলে রবির সঙ্গে হাসি মুখে দাঁড়িয়ে আছেন। ভাবলেন, রবিকে বলি। পরক্ষণে আবার ওনার মনে হলো, বললে তো ও আরও চিন্তায় পড়বে, তাছাড়া ও তো ওর স্ত্রীর কথাই শুনবে। এই সমস্ত কথা ভেবে সরলা দেবীর মন খারাপ হয়ে গেল। এই বাড়িতে তিনি যতই কাজ করুন না কেন, তার কোনো কদর নেই। আজ শরীরে ব্যথা হচ্ছিল, হালকা জ্বর ছিল, তবুও অয়নকে সামলাচ্ছিলেন উনি, ঘরের কাজ করছিলেন। কিন্তু রীতা বাড়িতে এসে ওনার সঙ্গে কেমন ব্যবহার করলো। অনেকবার মনে হয়েছে এই বাড়ি ছেড়ে কোথাও চলে যাই, কিন্তু পরক্ষণে এই প্রশ্ন জেগেছে মনে, যাব তো যাব কোথায়? আমার তো আর এছাড়া কোনো ঠাঁই নেই। আজ চুপচাপ বসে সরলা দেবী নিজের অতীতের দিকে ফিরে গেলেন। এক সময় তিনি স্বপ্ন দেখতেন, মন চাইতো কোথাও বেরিয়ে যেতে, পাহাড়ের ঠান্ডা হাওয়ায় হাত ছড়িয়ে দাঁড়াতে, উঁচু থেকে পড়ে আসা জলপ্রপাত দেখতে, তুষারের ঢাকা পাহাড়, রং বেরঙের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। শৈশবে তার অনেক শখ ছিল। মায়ের বাড়িতে যখনই কিছু বলতে যেতেন তখনই শুনতে পারতেন, বিয়ের পর সব হবে, এখন বাড়ির কাজ শেখো, পড়াশোনায় মন দাও। তিনিও সব কিছু মেনে নিয়েছিলেন। বাবার সম্মান, মায়ের উপদেশ, সব কিছুকেই তিনি গুরুত্ব দিয়েছিলেন। ভালোভাবে পড়াশোনা শেষ করেছিলেন। বিয়ের আগ পর্যন্ত তো লেখাপড়া করেছিলেন, কিন্তু বিয়ের পর যেন জীবন পাল্টে যায়। বিয়ের পর যে জীবন পেলেন সেখানে তার নিজের জন্য কিছুই ছিল না। স্বপ্নের জায়গায় এসে বসেছিল দায়িত্ব, শাশুড়ির দায়িত্ব, শ্বশুরের দায়িত্ব, বাড়ি ঘরের দায়িত্ব, আত্মীয় স্বজনকে প্রসন্ন করার দায়িত্ব, আর স্বামীর উদাসীনতা। এই সব ছিল তার জীবনের এক অন্তরঙ্গ অধ্যায়। আর এই সব কিছু ধীরে ধীরে সেই চঞ্চল প্রাণবন্ত মেয়েটিকে এক কোণঠাসা ব্যক্তিত্বে পরিণত করেছিল। চাকরির কথা তুলতেই শোনা হতো, ঘর সামলাও, তোমার কাজ করে কি হবে, বউ হয়ে এসেছো, বউয়ের মতো থাকো। না চাকরির অনুমতি পেলেন, না নিজের জীবনের শখ পূরণের সুবিধা পেলেন। দিনের শুরু থেকেই ঘরের কাজে লেগে পড়তেন, রাতের শেষে শরীর একেবারে ভেঙে পড়ত। তারপর ছেলের রবি এলো জীবনে। ছেলেকে ঘিরেই তার সমস্ত পৃথিবী আবর্তিত হতে লাগলো। ঘর সামলানো আর সন্তানের যত্ন, এই দায়িত্ব পালন করতেই অর্ধেকটা বয়স পেরিয়ে গেল। তারপর এলো জীবনে আরেক কঠিন অধ্যায়। হঠাৎ করে একটি দুরারোগ্য রোগের কারণে তার স্বামী মারা গেলেন। কিন্তু এরপর মা আর ছেলে একে অপরকে আঁকড়ে ধরে বেঁচে থাকলেন। এদিকে ছেলের রবি এখন বিয়ের উপযুক্ত হয়েছিল। সরলা দেবী সব সময় একটি কন্যা সন্তানের অভাব বোধ করতেন। মাঝে মাঝে তিনি নিজের বান্ধবীদের দেখতেন যারা নিজেদের মেয়েকে নিয়ে সিনেমায় যেত, মলে যেত, শপিং করত। তখন তারও মনে হতো যে আমারও যদি একটা মেয়ে থাকতো তাহলে আমিও তাকে নিয়ে এমনই আনন্দ করতে পারতাম, বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারতাম। তখনই ভেবেছিলেন যখন বৌমা আসবে তখন তার মধ্যে দিয়েই মেয়ের ভালোবাসা মিটিয়ে নেব। এই আশাতেই অনেক ইচ্ছে, অনেক স্নেহ নিয়ে রীতাকে বাড়ির বউ করে নিয়ে আসলেন। কিন্তু রীতা ছিল নিজের দুনিয়ায় মগ্ন। সকাল সকাল ঘরের একটু আধটু কাজ করে এসে টিফিন প্যাক করে নিয়ে চাকরিতে চলে যেত। সন্ধ্যাবেলা ফিরে এসে সোজা ফোনে মায়ের সঙ্গে দীর্ঘক্ষণ কথোপকথনে ব্যস্ত থাকত। এদিকে সরলা দেবী একাই পুরো ঘর সামলাতেন।
ছেলের বিয়ের আগে অন্তত মাঝে মধ্যে বান্ধবীদের সঙ্গে একটু পার্টি করতে যেতে পারতেন, একটু গল্পগুজব করতে পারতেন, কারোর জন্মদিনে যেতে পারতেন। কিন্তু বিয়ের পর আর সেই সুযোগও রইল না। এখন যেন এই সব আনন্দ তার জীবন থেকে অভিমান করে দূরে সরে গেছে। এখন তো শুধু নাতি অয়নের দেখাশোনা করা, ঘরে গোছানো, রান্না করা, জামা কাপড় গোছানো, বাসন মাজা, এই সমস্ত কাজ, এই দায়িত্ব নিয়েই উনি নিজের জীবন চালিয়ে যাচ্ছেন। একদিন খুব ক্লান্ত হয়ে তিনি রীতাকে বলেছিলেন, বৌমা একটু আমায় সাহায্য করে দেবে, খুব ক্লান্ত লাগছে। তখন রীতা একদম সোজা স্বরে বলেছিল, আমি তো শপিং করতে যাচ্ছি মা, এছাড়াও আমি ওয়ার্কিং ওম্যান, ঘরের কাজ করা আমার দায়িত্ব নয়। এই সমস্ত কাজ যদি আমি করি তাহলে বাইরে কাজ কখন করব? স্কুল থেকে ফিরে এসে আর কত কিছু করতে হবে আমাকে। আপনি তো সারাদিন বাড়িতেই থাকেন, যদি শরীর খারাপ লাগে একটু বিছানায় শুয়ে নিতে পারেন, আমি তো সেটাও করতে পারি না। বৌমার মুখে এমন কথা সরলা দেবীর মনে যেন হাতুড়ির মতো আঘাত করল। কিন্তু শুধু বাইরের কাজ করলেই, ওয়ার্কিং ওম্যান হলেই যে নিজের দায়িত্ব শেষ হয়ে যায় এমনটা তো নয়। বাড়ির কাজেও তো দায়িত্ব দিতে হয়, বাড়ির কাজেও তো মন দিতে হয়। তার মানে যারা বাড়ির কাজ করে তাদের কি কোনো দাম নেই? রীতা তার কাছে এখন তার বৌমা ছিল না, সে যেন একটা বস হয়ে উঠেছিল। আর তিনি অর্থাৎ সরলা দেবী যেন তার কাছে একজন হাউসকিপার ছিল, যে তার সমস্ত কাজ করে দেবে, তার দায়িত্ব পালন করবে, তার বাচ্চার দেখাশোনা করবে, ঘর গুছাবে, রান্নাবাড়ি করবে। এছাড়া তার জীবনে তার শাশুড়ির আর কোনো গুরুত্ব, আর কোনো মাহাত্ম্য ছিল না। আজ তো শরীরটাও ভালো লাগছিল না তার, সারা দিন মাথা ভার ছিল, তবুও অয়নের যত্ন করেছিলেন তিনি। বিকেল হয়ে গেছে কিন্তু বৌমা এখনও ফোনে ব্যস্ত ছিল। অবশেষে নিজেই উঠে রান্নাঘরে গিয়ে ডাল রান্না করলেন, রাতের খাওয়ার বেড়ে টেবিলে সাজিয়ে দিলেন। তারপর রীতাকে ডেকে বললেন, বৌমা খেতে আসো, টেবিলে খাওয়ার রেখে দিয়েছি। খাওয়ার দেখা মাত্রই রীতা চিৎকার করে উঠল, এ কি, এত সাদামাটা খাওয়ার? আমি কি রোগী হয়ে গেছি নাকি? আপনি তো আমাকে রোগগ্রস্ত বানিয়ে দেবেন দেখছি। এমন খাবার খেলে আমি তো অসুস্থ হয়ে পড়ব। এমন সাদামাটা খাবার বানিয়েছেন যেন বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি রয়েছে। এই খাবার আপনি খান, আমি এটা খেতে পারবো না। আমি ফোন থেকে কোনো অ্যাপ থেকে নিজের জন্য পিৎজা অর্ডার করে নিচ্ছি। এই দৃশ্য দেখে সরলা দেবীর ধৈর্যের বাঁধ ভেঙে গেল। প্রতিদিনের মতো রীতা আজও তার ছেলে অয়নকে তার পাশে বসিয়ে রেখেছিল। অয়ন সরলা দেবীর পাশে গভীর ঘুমে তলিয়েছিল, কিন্তু সরলা দেবীর চোখে ঘুমের কোনো চিহ্ন মাত্র ছিল না। বিছানায় চুপচাপ বসেছিলেন সরলা দেবী, চোখের জল নিজেই মুছতে মুছতে মনের ভেতরে ফিসফিস করে বললেন, আর নয়, এখন আমাকে নিজের জন্য দাঁড়াতেই হবে। আমার জীবনে তো কোনো কিছু আমি পেলাম না, আমার জীবনেও তো ইচ্ছের কোনো মূল্য আছে, আর সেটা আমি প্রমাণ করেই ছাড়ব। ভাবনার ঘূর্ণাবর্তে যেন ডুবেছিলেন তিনি। প্রতিদিন এই অপমান, কটু কথা, অবহেলা আর সহ্য করতে পারছিলেন না। কিভাবে তিনি এখান থেকে বেরোবেন, কি করবেন, কতটা সহ্য করবেন তিনি ভাবছিলেন। সম্পর্কগুলো জোর করে তো এইভাবে ধরে রাখা যায় না। যখন একজন সম্পর্ক টানতে চায় না, তখন অন্যজন আর কতদিন একা একা ধরে চলবে? তার সহ্য করার সীমা এখন যেন ভেঙে গেছে। এই বাড়িতে তিনি একজন কাজের মেয়ের মতো রয়েছেন। তিনি নিজের সম্মান ও আত্মসম্মান নিয়ে বাঁচতে চান। পরদিন ছিল শনিবার। সকালবেলায় সূর্যের প্রথম কিরণের সঙ্গে সঙ্গেই বেজে উঠল সরলা দেবীর ফোন। স্ক্রিনে দেখা গেল তার বান্ধবী প্রতিমার নাম। মুখে এক হাসি ঝলকে গেল তার। প্রতিমা দেবী সরলা দেবীকে ফোন করে বললেন, সরলা শোন, আমরা কয়েকজনে মিলে দুদিনের জন্য বৃন্দাবনের সফরে যাচ্ছি। আমি জানি তোর যাওয়াটা একটু কঠিন, তবুও তোকে ফোন করলাম। তুই যদি যেতে চাস তাহলে আমাদের সঙ্গে চল। এটা ভালোভাবেই জানি তোর উত্তর না হবে, কিন্তু তোকে না বলেও তো পারলাম না।
একবার চল না, একবার চেষ্টা কর না, দেখ খুব ভালো লাগবে। এত এইভাবে ঘরের ভিতরে বন্দি থেকে কী বা করবি বল? জীবনটা তো আধা পার হয়েই গেল, আর কিছুমাত্র সময় হয়তো আমাদের কাছে বেঁচে আছে। এখনও যদি সংসার, মায়ার বন্ধন এগুলোর মধ্যেই পড়ে থাকি, তাহলে এই জীবনে তো আর কিছুই উপভোগ করতে পারলাম না। চল না, আমরা কজন মিলেই তো যাচ্ছি। চল না সরলা, রাধা মাধবের দর্শন হবে, মন শান্ত হবে। সরলা দেবীর বুক ধকধক করে উঠল। বৃন্দাবন, রাধা মাধবের দর্শন? কত বছর হয়ে গেছে তিনি নিজের মনের কথা একবারও শোনেননি। বাড়ির কাজ, অয়নের দায়িত্ব আর রীতার তিরস্কার, এই সবই তো তার জীবনটা যেন এক বোঝা হয়ে উঠেছে। কিন্তু আজ প্রতিমার গলার স্বর যেন তাকে জাগিয়ে দিল, সেই পুরনো সরলাকে, যে এক সময় স্বপ্ন দেখত। আর কিছু না ভেবেই তিনি তৎক্ষণাৎ বলে ফেললেন, হ্যাঁ প্রতিমা, আমি যাব। সত্যি? সত্যি তুই যাবি? বাবা, সূর্য কোন দিক থেকে উঠল? আজকে সরলা বলছে আমাদের সঙ্গে যাবে। সরলা, তুই যে কত আনন্দ দিলি আমাকে, আমি তোকে বলে বোঝাতে পারবো না। আমাদের সঙ্গে চল, তোর খুব ভালো লাগবে। আচ্ছা শোন, কাল সন্ধ্যা 7টার টিকিট। তুই এত চিন্তা করবি না, আমি তোর জন্য তৎকাল কেটে নিচ্ছি আজ রাতেই। অত চিন্তা করতে হবে না, আর যদি কোনো সমস্যা থাকে তাহলে আমরা সবাই মিলে অ্যাডজাস্ট করে নেব। সরলা দেবী ফোন রেখে দিলেন, তবে মনটা একটু চিন্তায় ছিল। রীতা কি বলবে? সে যদি জানতে পারে যে 2 দিনের জন্য তিনি যাচ্ছেন, তাহলে হয়তো তাকে যেতেই দেবে না। এদিকে অয়নের দায়িত্ব, ঘরের কাজ, এই সমস্ত কিছু কে সামলাবে? তাই একটু বুদ্ধি খাটালেন। রীতা যখন অফিস থেকে ফিরল, তখন স্বাভাবিক গলায় কিছুটা উদাস ভঙ্গিতে বললেন, বৌমা, আমার বান্ধবীরা বৃন্দাবনে যাচ্ছে রাধা মাধবের দর্শন করতে। আমি ভাবছি একদিনের জন্য চলে যাই। আজ সন্ধ্যাবেলায় যাব, কালকেই ফিরে আসব। তাছাড়া রবিবার তো তুমি বাড়িতেই থাকো, কোনো অসুবিধা হবে না। এছাড়াও রবিও তো কালকেই ফিরে আসছে, তোমরা ভালোই থাকতে পারবে। এদিকে রীতা যখন একথা শুনল, তখন সে মোবাইলে ব্যস্ত ছিল, মোবাইল স্ক্রল করছিল। এবার চোখ তুলে তার দিকে তাকালো, বলল, হ্যাঁ ঠিক আছে, আপনি যান। একদিনের কথা তো, অসুবিধা হবে না, আপনি ঘুরে আসুন গিয়ে। মনে মনে রীতা ভাবছিল, যদি একদিনের জন্য উনি চলে যায় তাহলে ভালোই হবে, ঘরে কিছুটা শান্তি হবে। এছাড়াও অয়নকে সামলানো এতটা বড় ব্যাপার নয়, আর রবিও তো চলেই আসছে। বরঞ্চ ভালোই হবে, আমরা স্বামী স্ত্রী 3 জনে মিলে কোথাও ঘুরতে যেতে পারবো। এছাড়াও আমরা অনেক দিন সময় কাটাই না, একা একা একটু দুজনে মিলে সময়ও কাটাতে পারবো। ওদিকে ব্যাগ গোছাতে গিয়ে সরলা দেবীর চোখে পড়ল তার পুরনো রেশমের শাড়ির ওপর। বছর কতক আগে তিনি কিনেছিলেন, কিন্তু পরার সুযোগ পাননি। তিনি সেটা ব্যাগে ভরে নিলেন। রাধা মাধবের দর্শনে যাচ্ছি, নতুন শাড়ি পরে যাওয়াটাই ভালো, এমনই ভাবলেন তিনি। তবে তার মন দোল খাচ্ছিল, উৎসাহ আর এক রাশ অজানা আশঙ্কার মাঝে। সন্ধ্যা 7টার সময় সরলা দেবী তার বান্ধবীদের সঙ্গে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিলেন। সেদিন ওনার চোখে মুখে ছিল এক স্বস্তির হাসি। এদিকে বাড়িতে রীতা তখনও ফোনে ব্যস্ত ছিল। রাতে মায়ের সঙ্গে ফোনে কথা শেষ করল রীতা। তখন অয়ন ঘুমিয়ে পড়েছে, তার দোলনায় ঘুমিয়ে ঘুমিয়ে দোল খাচ্ছিল, আর রাতের খাবার রান্নাঘরে তৈরি করে রাখা ছিল। রীতার মুখে এক স্বস্তির ছাপ ছিল। চলো, একদিন তো শান্তিতে কাটবে, সে মনে মনে ভাবতে লাগলো। শাশুড়ি তো প্রতিদিন ঘরে ঈগল পাখির মতো এদিক ওদিক ঘুরে বেড়ায়। শনিবার দিন হোক বা রবিবার দিন হোক, শান্তি মতে ঘুমোতে পর্যন্ত দেয় না। অয়নকে সামলানো এমন কি কঠিন? একদিন তো ঠিক সামলে নিতে পারবো। রাত 1:30 নাগাদ রবি ট্যুর থেকে ক্লান্ত শরীরে বাড়ি ফিরল। রীতা তখন আধ ঘুমের মধ্যে। সে ঘুমের মধ্যেই জিজ্ঞেস করলো, খাবার গরম করে দেই? রবি ঘাড় নেড়ে সম্মতি জানালো। রীতা খাবার গরম করতে যাচ্ছিল। রবি খেয়ে বিছানায় এলোমেলোভাবে শুয়ে পড়ল। কিন্তু ঠিক তখনই অয়নের কান্নায় পুরো ঘর কেঁপে উঠল।
ভীষণ ক্ষুধার্ত, অস্থির হয়ে কাঁদছিল সে। সাধারণত সে নিজের ঠাকুমার কাছেই ঘুমাতো, তাই রাতে তাকে দুধ খাওয়ানোর দায়িত্ব ঠাকুমারই কাজ ছিল। কিন্তু আজ সে দায়িত্ব পড়েছে রিতার উপর। রিতা বিরক্ত হয়ে উঠল, দুধ গরম করে এনে বোতল ধরিয়ে দিল। তবুও তার চোখে ঘুম জমেছিল। সে ফিসফিস করে বলল, অয়ন চুপ কর, মা ঘুমোতে চাইছে, একটু ঘুমোতে দে না বাবা। কিন্তু অয়ন তো চুপ করারই ছিল না। সে বোতল ছুঁড়ে ফেলল। একবার রিতার মুখে উঠে পড়ছে, আর একবার রবির পায়ে লাথি মারছে। রবি এতটাই ক্লান্ত ছিল যে ঘুমে অচৈতন্য হয়েছিল, কিন্তু রিতা অধৈর্য হয়ে পড়েছিল। ওই একটা রাত যেন তার কাছে একেবারে অসহ্য হয়ে পড়েছিল। সে চিৎকার করে বলল, অয়ন এবার চুপ করো, তা না হলে কিন্তু আমি তোমাকে সত্যিই খুব বকবো। এমনটা বলেই সে বিরক্ত হয়ে অয়নের হাতে মোবাইল ধরিয়ে দিল। কিন্তু অয়ন মোবাইলটাও ছুঁড়ে ফেলে দিল আর আরও জোরে কাঁদতে লাগলো। এই করতে করতে প্রায় সকাল হয়ে গেল। সকাল 8টা নাগাদ যখন অয়ন অবশেষে ঘুমিয়ে পড়ল, তখন রিতা বিছানায় গিয়ে একেবারে লুটিয়ে পড়ল। কিন্তু মাত্র 10টা মিনিট হয়েছিল, হঠাৎ দুধওয়ালা বেল বাজালো আর এখন আবার গেল। চিৎকার করে উঠল রিতা। চোখ রগড়াতে রগড়াতে সে দরজা খুলল, দেখল দুধওয়ালা দাঁড়িয়ে রয়েছে। দুধটা নিয়ে সে গ্যাসে চাপিয়ে দিল, তারপর সোফায় গিয়ে বসল। কিছুক্ষণের মধ্যেই একটা পোড়া গন্ধ আসতে লাগলো তার নাকে। হঠাৎ করে সে উঠে বসল। হায় রাম, মাথায় হাত দিয়ে বলল, তাড়াতাড়ি দৌড়ে রান্নাঘরে গিয়ে দেখল দুধ উতলে পড়ে চারদিক একেবারে ছাড়খাড় হয়ে গেছে। সে দুধের বিষয়টা তো ভুলেই গেছিল। ভাগ্যক্রমে তখন কাজের বউটা চলে এসেছে। তখন সে কাজের বউকে বলল, তাড়াতাড়ি রান্নাঘরটা পরিষ্কার করো, আর আজকের সব কাজ তোমাকেই দেখতে হবে। কিন্তু ততক্ষণে তার পেটে যেন ছুঁচোয় ডন মারছিল। রান্নাঘরে কিছুই ছিল না, আর কিছু রান্নার মনও ছিল না তার। তাই শুকনো বিস্কুট আর একটু জল খেয়ে নিল সে। ঠিক তখনই অয়ন আবার জেগে উঠল আর শুরু করলো কান্নাকাটি। তার তীব্র কান্না রিতার মাথা ব্যথা ধরিয়ে দিল। সে প্রায় বিরক্ত হয়ে গেল। রবি ওঠো না। বিরক্ত হয়ে রিতা বলল, অয়নকে একটু সামলাও না, আমি ক্লান্ত হয়ে পড়েছি। রবি চোখ কসলাতে কসলাতে বলল, রিতা আমার খুব ঘুম পাচ্ছে, 2 দিন ঠিকমতো ঘুমাইনি। গতকালও অনেক দেরিতে ফিরেছিলাম। তুমি জানো, সব কিছু জানো, তাও কেন বলছো? একটা দিনের জন্য একটু ঘুমাতে চাইছি, তাও আমাকে শান্তি দিচ্ছ না। কাল থেকে তো আবার আমারও অফিস শুরু হয়ে যাবে। রিতা রেগে মেগে বলতে লাগলো, সপ্তাহের এই দিনটা তো আমিও একটু শান্তিতেই থাকতে চাই। ঠিক আছে, সব কাজ তাহলে এখন আমাকে একাকেই করতে হবে। একদিনের জন্য মা বাইরে গেল আর বাড়িতে যেন বিপর্যয় নেমে এলো। সে চিৎকার করে উঠল। কিন্তু রবি আরও ঘুমে প্রায় মাতাল হয়েছিল। সে ঘুমিয়েই চলেছিল। ওদিকে বৃন্দাবনে সরলা দেবী মন্দিরের সিঁড়ি বেয়ে ওপরে উঠছিলেন। তার বান্ধবীদের হাসি আর ভজনের সুরে তার হৃদয়টা আনন্দে যেন ভরে উঠছিল। রাধা মাধবের মূর্তির সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করলেন। এক মুহূর্ত শান্তি ছেয়ে গেল তার মনে। কিন্তু বাড়িতে তখন যেন যুদ্ধ চলছিল। অয়নের জন্য খিচুড়ি বানাতে বানাতে রিতার চোখ পড়ল অয়নের দিকে, তার ময়লা জামা কাপড়ের দিকে। আরে, আধা দিন তো কেটে গেল আর আমি আমার ছেলের জামাটা পর্যন্ত বদলাইনি। সে নিজেকেই ধমকানোর সুরে বলল, আমি নিজেও তো আজ সকাল থেকে এখনো পর্যন্ত স্নানই করিনি। রিতা চোখ ঘুরিয়ে দেখল চারদিকে কিছু না কিছু ছড়িয়ে ছিটিয়েছিল। কিছুক্ষণ পরে রবি ওঠে আর উঠতেই খাওয়ারের জন্য জিজ্ঞেস করলো। রিতার পেটেও ক্ষুধায় যেন গুড়মুড় করছিল, তাই সে তাড়াতাড়ি মোবাইল তুলে নিয়ে খাবারের অর্ডার দিল। একটু স্বস্তি পাবে ভাবল সে। খাবার খেয়ে রিতা বাকি কাজগুলো করতে লাগলো।
কিন্তু কাজ শেষের কোনো নামই নিচ্ছিল না। জামাকাপড় ধোয়া, অয়নকে সামলানো এবং বিভিন্ন ঘরের কাজ, ঘর গুছানো থেকে শুরু করে এলোমেলো জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন করা, সব কিছু যেন তার মাথার উপরে ঘোরপাক খাচ্ছিল। সে মনে মনে ভাবল, সত্যি মা আসলে একটু শান্তি পাবো, অন্তত অয়নকে তো সামলাবেন তিনি। কিন্তু ঘড়ির সুই রাতের দিকে এগিয়ে চলল, আর সরলা দেবীর কোনো খবরই ছিল না। রীতা ফোন হাতে নিয়ে তার নম্বর ডায়াল করলো। একবার, দুবার, তিনবার বাজলো, কিন্তু কেউ উত্তর দিল না। এই সময়ে রীতার মায়ের ফোন বারবার আসছিল, কিন্তু রীতার কাছে এত সময় ছিল না মায়ের ফোনের উত্তর দেওয়ার। তাই সে তার মায়ের ফোন ইগনোর করলো। এখন মাকে কি বলে বোঝাবো? আমার এখন মায়ের সঙ্গে কথা বললে এমনি মাথায় রাগ রয়েছে, আরও রাগ হয়ে যাবে। খাবার বানাতে রান্নাঘরে গেল রীতা। ঠিক তখনই অয়ন আবার চেঁচাতে শুরু করলো। তার খাওয়ার আর দুষ্টুমির কারণে রীতার ধৈর্য ফুরিয়ে যাচ্ছিল। রাগের চোটে ফুঁসতে ফুঁসতে সে আবারও সরলা দেবীকে ফোন করলো, কিন্তু কোনো উত্তর না পেয়ে তার রাগ ক্রমশ বেড়েই চলতে লাগলো। অয়ন তখনও চেঁচাচ্ছিল। এবার আর সে নিজের উপরে কন্ট্রোল করতে পারল না। রাগের চোটে অয়নকে জোরসে একটা থাপ্পড় মেরে দিল। অয়নের কান্নার আওয়াজ বাড়িতে গম গম করে উঠল। ঠিক তখনই রবি দৌড়ে এসে বলল, রীতা, তুমি আমার ছোট্ট বাচ্চাকে মারতে শুরু করেছো। তার কণ্ঠে হতাশা আর রাগ মিশ্রিত ছিল। রবি বলতে লাগলো, এখন কি করব? তুমি এমনভাবে রেগে গেলে কিভাবে চলবে? রীতা বলল, রাগবো না, রাগা ছাড়া আর কি উপায় আছে? তোমার মা নির্বিচারে ঘুরে ফিরে বেড়াচ্ছে, কোনো খবর নেই, ফোনটা পর্যন্ত ধরছে না। আর তুমি, তোমার তো আমার কোনো পরোয়া নেই। আমি কি করছি, কিভাবে এই দিনটা কাটাচ্ছি, বাড়ির এত কাজ একা একা কিভাবে সামলাচ্ছি, তুমি কেন এগুলো দেখতে যাবে? তোমার তো রবিবারটা নষ্ট হয়ে যাবে, তাই না এগুলো দেখলে? রীতা চেঁচিয়ে মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়ল। ঠিক তখনই তার মায়ের ফোন আবার এলো। রীতা ঝটপট ফোন ধরল আর চেঁচিয়ে উঠল, কি হয়েছে মা? বারবার ফোন করছো কেন? আমার সময় নেই, আর তুমি বারবার বিরক্ত করছো আমাকে। এমনিতেই আগের থেকে এত কষ্টে আছি, আর তার উপরে বারবার তখন থেকে ফোন করেই যাচ্ছ। এরপর আমাকে আর এখন ফোন করবে না। এমনটা বলে রীতা তার মায়ের ফোন কেটে দিল। রবি ঘরের মধ্যে থেকে বলল, রীতা, অয়নের কিছু খাবার বানিয়ে দাও, ওর খিদে পেয়েছে, হয়তো খিদের চোটে এমনভাবে কাঁদছে। সে অয়নকে কোলে নিয়ে চুপ করানোর চেষ্টা করছিল। রীতা রাগে রান্নাঘরের দিকে এগোলো, কিন্তু সেখানে কিছু প্রস্তুত ছিল না। সে আবার সরলা দেবীকে ফোন করলো, কিন্তু উত্তর না পেয়ে তার রাগ আকাশ ছুঁয়ে গেল। সে তো বলেছিল সন্ধ্যার মধ্যে ফিরে আসবে, এখন রাত 10টা বাজে, আর তোমার মা এখনও বাড়ি ফিরল না, ওনার কোনো খোঁজও নেই। সকাল থেকে ফোন করে যাচ্ছি, ফোনটা পর্যন্ত তুলছে না। রবি সঙ্গে সঙ্গে বলতে লাগলো, এত তুমি কেন হাইপার হচ্ছ? বাড়ির কিছু কাজই তো করেছো, এতে এমন কি হয়েছে? তখনই সঙ্গে সঙ্গে রীতা চিৎকার করে উঠল, একটু কাজ? এগুলোকে তুমি একটু কাজ বলছো? তার কানে যেন কেউ বিষ ঢেলে দিয়েছিল। এই শব্দগুলো ছিল যেগুলো সে সব সময় সরলা দেবীকে বলতো। এক মুহূর্তে সে বুঝতে পারল যে কাজগুলো সে আংশিক বুঝেছিল তা কত গভীর, কত ভারী। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অয়নের যত্ন নেওয়া, রান্না, বাড়ি পরিষ্কার করা আর ছোট বড় সব দায়িত্ব, এগুলো সরলা দেবী প্রতিদিন করত, কিন্তু কোনো অভিযোগ করত না। অভিযোগ ছাড়া তিনি দিনের পর দিন এই দায়িত্বগুলো পালন করে চলেছিল। আর আজ মাত্র একদিনেই রীতা ধৈর্যের সীমা ছাড়িয়ে চলে গেছিল। তার ক্লান্তি, রাগ আর অয়নের কান্না সব কিছু তাকে সরলা দেবীর কথা মনে করিয়ে দিচ্ছিল। অন্যদিকে বৃন্দাবনে সরলা দেবী তার বান্ধবীদের সঙ্গে মন্দিরের বাইরে বসেছিলেন। ফোনের স্ক্রিনে রীতার বহুবার মিস কল ছিল। এদিকে প্রতিমা দেবী, যিনি সরলা দেবীর প্রিয় বান্ধবী ছিলেন, তিনি জিজ্ঞেস করলেন, সরলা, ফোন কেন ধরছিস না?
হয়তো কোনো জরুরি কাজ আছে, হয়তো কোনো জরুরি কথা আছে। সরলা দেবী গভীর শ্বাস নিয়ে হাসলেন। এই মুহূর্তে শান্তি ভোগ করাই আমার জন্য এখন সব থেকে গুরুত্বপূর্ণ। বৃন্দাবনের 2 দিনের এই যাত্রা সরলা দেবীর জন্য কোনো স্বপ্নের কম ছিল না। মন্দিরের ভক্তিমূলক পরিবেশ, বান্ধবীদের সঙ্গ এবং রাধা মাধবের দর্শন তাকে নতুন শক্তি ও প্রশান্তি দিয়েছিল। বাড়ি ফেরার সময় তার বান্ধবীরা 2 মাস পর পরবর্তী ভ্রমণের পরিকল্পনা করছিল। সরলা দেবী বিনা দ্বিধায় বললেন, হ্যাঁ, আমি পরের বার আবার যাব। তার কণ্ঠে আত্মবিশ্বাস ছিল। ঘরের কাজ থেকে একটু বিরতি অবশ্যই দরকার। তিনি নিজের মনকে এটা বুঝিয়ে নিয়েছিলেন। কিন্তু বাড়ি পৌঁছে তার চোখ বিস্ময়ে বিস্মিত হয়ে গেল। পুরো বাড়ি যেন ঘরের কবলে পড়েছিল। রান্নাঘরে বাসন আধোয়া পড়েছিল, সোফা জিনিসপত্র জামা কাপড় ছড়ানো ছিটানো ছিল। সারা বাড়ি ঘর যেন ওলট পালট হয়ে গেছিল। এদিকে অয়ন মাটিতে বসেছিল, তার জামা কাপড় নোংরা ময়লা। এদিকে রীতা বিছানায় পড়ে আছে। ক্লান্তি যেন তাকে সম্পূর্ণরূপে গ্রাস করে ফেলেছে। সরলা দেবীর হৃদয় যেন মুহূর্তের মধ্যে করুণায় ভিজে গেল। কিন্তু পরের সেকেন্ডে তার মনের মধ্যে রাগ জেগে উঠল। পর মুহূর্তে রীতা চোখ খুলে বিছানা থেকে লাফ দিয়ে উঠে বসল। বলতে লাগলো, মা, এটা কি হয়েছে? আপনি কি করেছেন? আপনি একদিনের জন্য বলে গেছিলেন আর 2 দিন কাটিয়ে আসলেন। আপনি জানেন না আপনি না থাকাতে বাড়ির পরিস্থিতি কি হয়ে দাঁড়িয়েছিল। একবারও তুমি চিন্তা করোনি তুমি এখানে না থাকলে বাড়ির পরিস্থিতি আমি একা একা কিভাবে সামলাবো? এবার সরলা দেবী নির্দ্বিধায় উত্তর দিলেন, কেন বৌমা, সোমবার তো তোমার আজ স্কুল ছুটি থাকার কথা, আজকাল তো হলিডে, তাহলে তুমি এত কেন বিরক্ত হচ্ছ? আর ঘরের কাজ তো এমন কিছু নেই। এছাড়াও অয়নকে সামলানো এমন কি বড় ব্যাপার? অতটুকু একটা বাচ্চা ছেলে, ও এমন তো কোনো কষ্ট দেয় না তোমাকে। তার কণ্ঠে তীক্ষ্ণতা ছিল। সরলা দেবীর কথা শুনে রীতা হকচকিয়ে গেল। সে বুঝতে পারছিল না এখন সে কি বলবে। কিছু বলতে চাইছিল কিন্তু শব্দ যেন গলায় আটকে গেল। সরলা দেবী অয়নকে কোলে তুলে নিলেন। বলতে লাগলেন, বৌমা, তুমি আমার নাতিরে কি অবস্থা করেছো? ময়লা কাপড় আর এইভাবে জামা কাপড়ে ময়লা লেগে রয়েছে, দুধ খেয়েছে সেইটা পর্যন্ত তুমি মুখ থেকে মুছতে পারোনি। আমার নাতি এভাবে ধুলোবালিতে খেলা করছে আর তুমি আরাম করছো। বাড়িটা দেখো, একবার বাড়ির চারপাশে চোখ বুলিয়ে দেখো, ঘরের অবস্থা কি করে রেখেছো। ঘরের অর্ধেক কাজ তো কাজের বউই এসে করে দিয়ে গেছে, তার উপরেও তুমি ঘরটাকে এত অগোছালো করে রেখেছো। একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠিকঠাক করে রাখতে পারোনি। অয়নের খেলনা বাসনপত্র, আগের দিন রাত্রে যে ওকে খিচুড়ি খাইয়েছো সেটা পর্যন্ত তুমি রেখে দিয়েছো। ওই বাসনটা পর্যন্ত তুলে তুমি সিঙ্কে রাখতে পারোনি। কি করেছো সারাটা দিন? সরলা দেবীর কথা শুনে রীতার চোখে মুখে রাগ আর লজ্জার দোলা চলছিল। সরলা দেবী গভীর শ্বাস নিলেন। চোখে ব্যথা আর দৃঢ়তা মিশ্রিত ছিল। বলতে লাগলেন, বৌমা, তুমি হয়তো ভাবছো আমি তোমার কাছে বদলা নিচ্ছি, কিন্তু বৌমা, এটা বদলা নয়। আমি শুধু তোমাকে বোঝাতে চাইছিলাম আমি সারাদিন কি করি। তুমি 2 দিনে আমার নাতিকে সামলাতে পারোনি, বাড়ির এই অবস্থা করে ফেলেছো, এমনকি নিজের অবস্থাও কত খারাপ করে ফেলেছো। আর প্রতিদিন তুমি অফিস থেকে বাড়িতে এসে আমাকে এই একই কথাগুলো শোনাও। তোমার তো বয়স অল্প, তার সত্ত্বেও তুমি এই সমস্ত কিছু সামলে উঠতে পারোনি। আর আমার কথা একবার ভেবে দেখো তো, 65 বছর বয়সে আমি তোমার ছেলেকে সামলাই, বাড়ির ঘরের জিনিসপত্র গোছাই, রান্না বাড়ি করি, ঘরের সমস্ত দায়িত্ব পালন করি, কিন্তু তবুও তুমি প্রতিদিন আমাকে উল্টোপাল্টা কথা বলো, অপমান করো। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা নিজের মায়ের সঙ্গে ফোনে আমার সম্বন্ধে বদনাম করো। সারা দিন বাচ্চাকে যত্ন করা, রান্না ঘরা পরিষ্কার পরিচ্ছন্ন করা, আর তারপর তোমার কথা শোনা। আমি কি মানুষ ছিলাম না বৌমা? আজ তুমি যেমন ক্লান্ত হয়ে গেছো, আমিও একটা মানুষ, আমিও ক্লান্ত হই, আমিও কষ্ট পাই। রীতার চোখ জলে ভিজে গেল। সে মাথা নিচু করে রইল। সরলা দেবী প্রতিটি কথা তার হৃদয়ে যেন সূচের মতো বিঁধছিল।
সে বুঝতে পারছিল যে সত্যি সে খুব ভুল করেছে। এই 2 দিনে সে তার ছোট্ট 1 বছরের বাচ্চাকে থাপ্পড় মেরেছিল, রবির সঙ্গে ঝগড়া করেছিল, এমনকি নিজের মায়ের সঙ্গেও ফোনে খারাপ ব্যবহার করেছিল। 2 দিনের এই একাকী যুদ্ধে সে দেখতে পেল এই ক্লান্তি, এই বোঝা সরলা দেবী প্রতিদিন সহ্য করেন। তার উপরও আবার তার গালিগালাজ সহ্য করেন, তার কটু কথা সহ্য করেন। রীতা সরলা দেবীর পায়ে পড়ে গেল, বলতে লাগলো, মা আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু যখন নিজের ওপর এসব সহ্য করেছি তখন বুঝতে পেরেছি যে সত্যি তুমি সারা দিন কত খাটনি করো। সত্যি আমি হয়তো তোমার কাছে ক্ষমা চাওয়ার যোগ্য নই, কিন্তু বিশ্বাস করো এই 2 দিনে আমি খুব ভালো মতো বুঝতে পেরেছি যে একজন মহিলা যে বাড়িতে থাকে, বাড়ির যত্নআত্তি করে, তার খাটনির পরিমাণ একজন ওয়ার্কিং ওম্যানের থেকেও অনেক বেশি। তাকে সবার কথা দেখতে হয়, সবার ব্যাপারে চিন্তা করতে হয়, তাকে ঘরের কাজ করতে হয়, বাইরের কাজ করতে হয়। তারপরও দিনের শেষে তাকে শুনতে হয়, কী বা করেছো, ঘরেই তো ছিলে, সারাদিন ঘরে বসে বিশ্রামই তো করেছো। সরলা দেবী এক মুহূর্তের জন্য রীতার দিকে তাকালেন, তারপর রীতার মাথায় হাত বুলিয়ে দিয়ে হেসে বললেন, ঠিক আছে বৌমা, আমি জানি তুমি বুঝতে পেরেছো, আর এত চিন্তা করো না, আমি তোমাকে নিজের মেয়ের মতো দেখি। তবে মাঝে মধ্যে নিজের সন্তানদেরকেও শিক্ষা দিতে লাগে, তা না হলে তারা বুঝতে পারে না। সেই কারণেই আমি আজ তোমার সঙ্গে এমন ব্যবহার করেছিলাম। সরলা দেবী অয়নকে কোলে তুলে নিল এবং আদর করে তার জামা কাপড় পরিবর্তন করতে লাগলো। এদিকে রীতা যখন এটা দেখলো তখন তার মনে একটু স্বস্তি লাগলো। সে রান্নাঘরে গিয়ে রাতের রান্না করতে লাগলো। তারপর সরলা দেবী, রবি আর রীতা মিলে একসঙ্গে রাতের খাবার খেলো। বন্ধুরা, আজকের এই কাহিনী, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে, নতুন কোনো ঘটনার সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন, সরলা দেবীর ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত কি ঠিক ছিল? নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নিজের পরিবারের যত্ন নেবেন।